শৃঙ্খলাবদ্ধ হন। আপনারা কি করে বুথ চালাবেন? বিধানসভাতে 293টা একদিকে আর ভাঙড়ের বিধায়ক আলাদা দিকে। তো ভাঙড়ের বিধায়ককে আটকানোর জন্য পুরো সিস্টেম উঠে পড়ে লেগেছে। কেন? সিস্টেমের মধ্যে আছে বলেই তো, সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলেই তো মিথ্যা করে মামলা দিয়ে আটকাতে পারছে না। তো লড়াইটা এগিয়ে যাচ্ছে, সারা রাজ্যে তাকে ছড়িয়ে পড়ছে। কিসের জন্য? তার অন্যতম একটা কারণ হচ্ছে শৃঙ্খলার মধ্যে আছে বলে, সংযত হয়ে আছে বলে, সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলে এখনো টিকে আছে। আপনাদের গোলরকম হতে হবে। তো আপনারা আপনাদের অঞ্চলের কথা ভাবুন, আপনার বিধানসভার কথা ভাবুন, আপনার বুথের কথা ভাবুন, যে কিভাবে থাকলে মানুষ আমাকে সাপোর্ট দেবে। সরকার, বিরোধী দল, শাসক দল আমার এগেইনস্টে চলে গিয়েছে, আমাকে কিছু করতে পারছে? হ্যাঁ, মামলা দিচ্ছে, কিন্তু আমার বলার কণ্ঠকে আটকাতে পারছে? কেন পারছে না? অগণিত হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে বলে। এটা আমার সমস্ত। তো আপনি আপনার বুথের লিডার, একজন অঞ্চলের লিডার, একজন বিধানসভার লিডার। তো আপনি আপনার কর্মকাণ্ড, কথাবার্তা, চাল চলন দিয়ে নিজেকে এমন করে তুলবে, পঞ্চায়েত লেভেল হোক, অঞ্চল লেভেল হোক, বিধানসভা লেভেল হোক, আপনার পাশে হাজার হাজার মানুষ আপনাকে ঘিরে রাখবে। আপনি নিজেই শৃঙ্খলাবদ্ধ যদি না হতে পারেন, অন্য কাকে জ্ঞান দেবেন? ভাই, মাঝে বাজার পেয়েছেন এটা। কাউকে খারাপ লাগলে আমার ভাই যায় আসে না, পেটের জ্বালায় ভাই রাজনীতিতে আসেনি। বড় তো রাজনীতিতে এসে আমার ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। 2021 সালে নির্বাচনে যখন কন্টেস্ট করতে গিয়েছিলাম, এফিডেভিট দিতে হয়। সেই এফিডেভিটে কত কেস আছে সেটা উল্লেখ করতে হয়। সেই সময় আমার মিল ছিল। আর 2026-এ যদি পার্টি আমাকে দাঁড় করায়, নিশ্চিতভাবে সেখানে কম করে 20টা কেসে লিখতে হবে। তার মানে আমি রাজনীতিতে এসে কি হয়েছে, 20খানা কেস খেয়েছি। আমার মতো আপনারা আমার ভাইরা অনেক আছে কেস খেয়েছে, জেল খেটেছে। তাহলে যখন আমরা কেস খাচ্ছি, জেল খাচ্ছি, তাহলে এটাকে আমরা সিরিয়াস করতে হবে। কাজটাকে সিরিয়াস হিসাবে নিতে হবে কি হবে না? তাহলে সিরিয়াস হলে যদি আমি বকেই যাই নিজের গল্প, আপনার যদি কথা এখানে শুনতে, তাহলে আপনি স্টেজে আসুন, কথা বলুন, আমরা শুনছি। তাহলে স্টেজ থেকে যারা বক্তব্য দিচ্ছে তাদের কথা আপনাকে শুনতে হবে না, মগজে ঢুকাতে হবে না, বাস্তবে সেটা ঢুক দিতে হবে। তো যদি এখানে না শোনার চেষ্টা করেন ঠিকঠাক করে, নিজেরাই যদি বকবক করতে থাকেন, শুনবেন কি করে ভাই? বাস্তবে ঢুক দেবেন কি করে? নিজেকে আগে পরিবর্তন করতে হবে। পৃথিবীটা আয়নার মতো, আয়না হিসাবে পৃথিবীটাকে ধরুন। আপনি কালো যদি দেখেন কালো পাবেন, লাল দেখলে লাল পাবেন, সাদা দেখালে সাদা পাবেন। তো আপনি ভালো চাইছেন, সুশৃঙ্খলিত একটা সমাজ ব্যবস্থা চাইছেন, তাহলে আপনাকে তাকে এই সমাজ ব্যবস্থা যেটা আশা করছেন নিজের মধ্যে করে তুলতে হবে। তো আপনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইছেন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন, চোরমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন, মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই সমাজ ব্যবস্থা চাইছেন, তাহলে আপনাকে আমাকে তো আগে ওই রকম হয়ে উঠতে হবে। তাহলে তো সামনে আলা মানুষের কাছ থেকে আশা করবো। আমার মধ্যে সেটা তৈরি করতে পারছি না, তাহলে আশা করা আমার বৃথা। আগে নিজেকে গড়ে তুলতে হবে। আর আজকে কর্মী সভা নিজেকে গড়ে তোলার জায়গা। আমাদের বক্তারা কি বক্তব্য দিয়েছে আমি জানি না, কিন্তু নিজেকে গড়ে তোলার জায়গা। তাই আমি আপনাদের বলবো, আমাদের পার্টির গাইডলাইন, পার্টির নির্দেশনা যেভাবে দেবে আপনাদের, সেই রকম ভাবে আপনারা চলতে পারবেন। তো যারা চলতে ইচ্ছুক হাত তুলুন একবার। উপরে কারা আছে হাত তুলে রাখুন। আপনারা চলতে ইচ্ছুক তো নাকি? পার্টিকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো মনে করেন? পার্টিকে আপনাদের সন্তানের মতো মনে করতে হবে। যেভাবে সন্তানকে লালন পালন করে বড় করা হয়, এই পার্টিকেও লালন পালন করে সেই রকম ভাবে আগলে রেখে বড় করতে হবে। এটা পারবেন তো নাকি? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে কি করতে হবে? শৃঙ্খলিত হতে হবে। প্রথমে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে। এটা বন্ধুগণ, আপনারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমরা ইতিপূর্বেই
ফেজ ওয়াইজ আমরা অবজারভার ঘোষণা করেছি, সেকেন্ড ফেজেও আমরা অবজারভার ঘোষণা করেছি। ফার্স্ট ফেজে বসিরহাট উত্তর বিধানসভার জন্য অবজারভার হিসাবে আমরা মুসা কালিমুল্লাহর হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। অবজারভারের কাজটা কি আপনাদের একটু জানতে হবে, আর আপনারা যারা বসে আছেন আপনাদের কাছেই সেটা একটু জানতে হবে। অবজারভারের কাজ হচ্ছে স্পেশাল তাকে দায়িত্ব দেওয়া যে ওই বুথ যে ভাঙর আপনার বসিরহাট উত্তর বিধানসভায় প্রায় 280টি বুথ আছে, সে বুথেও পৌঁছে যাওয়া বা তার আরো নেতৃত্ব তৈরি করে বুথ ভিত্তিক কমিটিটা তৈরি করে দ্রুত রাজ্য কমিটিতে পাঠানো। আর আপনারা যারা আছেন আপনারা দায়িত্ব নিয়ে আমাদের কি আছে, তোমরা ওদিকে তাকাচ্ছ না, ফসলত গুলো যাবে না, এই করে করে এই অবস্থা। এড়ে কি বেড়ে দেখবে না, কেউ ছুটতে বলে ছুটে চলে যাবে। একজনের সাথে আমি কথা বলি, সবাই দিকে ঘুরে দেখতে হবে। ফসলত গুলো ছাড়ো। আজকে স্বাধীনতার ৭৮ বছর হয়ে যাওয়ার পরেও আপনি চিন্তিত কেন? আপনার এই ফসলতের জন্য। কতটা খারাপ লাগতে পারে তা বলছি, এই বদ ফসলত গুলোর জন্য, পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকার জন্য, স্বাধীনতার ৭৮ বছর পার হয়ে যাওয়ার পরেও আপনাকে কুকুর বিড়ালের মতো আচরণ আপনার সাথে হচ্ছে। কুকুর বিড়ালের থেকেও খারাপ আচরণ আপনাদের সাথে হচ্ছে। আপনি আপনার জায়গায় ঠিক করতে দাঁড়াতে পারেননি বলে। কদিন আগে দেখেছিলেন দিল্লিতে রাস্তায় কুকুর বিড়াল চললে ওই নিয়ে একটা মামলা হয়েছিল, কত কুকুরদের বিরুদ্ধে গিয়েছিল, কত মানুষ রাস্তায় নেমে পড়লো, আর একটা আপনাকে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে, কুকুরের মতো মারছে। আপনার জন্য রাস্তায় লোক নামে, কিন্তু কুকুরের জন্য রাস্তায় লোক নামছে। এটা ভাবুন আপনারা, যে কুকুরের জন্য রাস্তায় লোক নামছে, তাহলে আমার জন্য কেন রাস্তায় লোক নামছে না? ভাবুন, নিজের ভাবার চিন্তা করুন। তাই আমি কুকুরের থেকে খারাপ হয়ে গেলাম? আচরণটা তাহলে মনে কোন লেভেলে আমার পৌঁছেছে। একটা প্রোগ্রাম এসছে, আপনারা বুথের একটা করে দায়িত্বশীল মানুষ, তা আপনাদের এখান থেকে যাবেন, একটা বুথে 1000 মতো ভোটার থাকে, সেই 1000 ভোটারকে আপনি কনভিন্স করবেন, আপনার দিকে আনবেন। স্বপ্ন দেখছি আমরা আগামী দিনে পঞ্চায়েত চালাবো, বিধানসভা চালাবো, রাজ্য চালাবো। যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না আসে, ওনার চোর, তাহলে আমরা তো ডাকাত হবো। কবে শিখবো আমরা? এটা নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে, তারপরে অন্যজনের কথা আমরা বলবো। মাঝ বাজারের মতো আপনারা দেখছি কথা বলছিলেন, অন্যজনকে আপনি চুপ করতে পারছেন, আপনিও চিৎকার করে বলছেন তাকে চুপ করতে। হাতিছাড়া করতে বলা যেতে পারে। এগুলো কবে পরিবর্তন হবে ভাই? এগুলো না পরিবর্তন হলে বাংলার পরিবর্তন হোক, কিছু লাভ হবে না। আপনাকে আমাকে আগে পরিবর্তন হতে হবে। আমি যদি না পরিবর্তন হতে পারি, সামনেওয়ালার কাছ থেকে আমার আশা করাটা ভুল হবে, মাথায় থাকতে যাবে। আমি ভিড় দেখে কোনোদিন এত লোক হয়েছে ও নিয়ে আমি কোনোদিন ভাবি না। 5টা লোক থাকে, 5টা যেন সলিড থাকে, 5টা যেন কাজের লোক থাকে। দল ভারী করে কিচ্ছু লাভ হবে না। কি লাভ হচ্ছে দল ভারী করে? লাভ হচ্ছে কিছু? লস হচ্ছে। সলিড লোক থাকবে, কাজের লোক থাকবে, সমাজের কথা ভাববেন। যারা আছেন আমরা বসে পড়ব, তারপরে বসুন ভাই। আপনারা ওখানে বসুন, ওরা ভালো হয় না, বসতে হবে ওখানে। বাবু আতঙ্কিত হবেন না, আপনি বৈধ ভোটার, আপনি আতঙ্কিত হবেন না, আমরা আপনার পাশে থাকবো। একদম এই বার্তা দিতে হবে ভাই, না হার্ট অ্যাটাক করে মরবে। সব কাগজ আছে, সব কাগজ আছে। 1952 সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন, আপনার পরদাদা ভোট দিয়েছিল।
বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে কাগজের নাম করে আমাদেরকে তাড়াবার কথা বলছে, তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না, আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভয় পাওয়ার দরকার নেই, আর লোককে ভয় দেখানোর দরকার নেই। কি বলবেন গিয়ে? এইটা আপনারা কার কাছ থেকে পাবেন? অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন, নিয়ে আপনারা বুথে বুথে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন, গিয়ে চেক করে দেখিয়ে দেবেন। তার মানে একটু সাহস পাবেন তো নাকি? হ্যাঁ, আমরা প্রচুর ফাঁকিবাজ, জানেন তো, আমরা ফাঁকিবাজ। আমি ফাঁকিবাজি করলে হবে না। আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে, আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে? প্রথম 2002 সালের ভোটার লিস্টের পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে, পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা যারা আমার কর্মীরা আছে, আপনারা একটু বলুন, আপনার দাদির বাড়ি পাকিস্তানে, নানার বাড়ি পাকিস্তানে, আফগানিস্তানে, মায়ানমারের আন্দোলন সব তোমার এখানে। তাহলে আমার নানির কুল এখানে, দাদি কুল এখানে, তাহলে নানি দাদি ভোট দেয়নি, ভোটার লিস্টে নাম ওঠেনি, কে বলেছে? সেটা আমাকে খুঁজে বার করতে হবে। কিভাবে বার করবেন সেটাও দিয়ে দেওয়া হবে। এটাও আপনাকে বলি, 294টি বিধানসভা বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার, তার নাম, ফোন নাম্বার, পার্ট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওর মোবাইল চেক করতে বলুন, ফোন চলে এসেছে, আজকেই পাঠানো হয়েছে। তাহলে আপনার চিন্তার কারণ নেই। আপনার বুথে কে এসআইআর করবে, কোন অফিসার, তার নাম, ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন? না, কার কাছ থেকে নেবেন? পঞ্চায়েতে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে। অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে? ব্লক বিধানসভা, ব্লক না, এটা থেকে বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে। তাহলে আজকেই আমি আপনাকে বলছি, আমরা যে কটা অবজারভার দিয়েছি, ফোন তাদেরকে চেক করতে বলুন। অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে 294টি বিধানসভার যত বুথ আছে, প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম, ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি। এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি। দেখো, অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে, চেক করলাম, এসে গেছে তো? কি মশা এসছে? উকিল সাহেব দেখো, এসে গেছে তো? হ্যাঁ, কি? হ্যাঁ, তারপরে কি এসে গেছে? তাহলে আপনার কাজ সুবিধা হবে। একটা আছে 1526 পাতা, একটা আছে দেখো 1526 পাতা, না একটা আছে 1526 পাতা, ঠিক আছে? 1526টা পৃষ্ঠা আছে ওতে। সেটা সব আপনার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনার মাথা ঘামানো কোথায়? আপনার অঞ্চলের, আপনার বুথের অফিসারটা কি, তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে। আপনার এটা একটা চেক করে নেবে, ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে, সেটাও আপনারা চেক করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল? এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব। অফিস ঘেরাও হয়েছে? আজকে খোঁজলাম গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে, ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে, খোঁজ নিন। আজকে ঘেরাও করা তো দূরের কথা, গিয়ে চা খাচ্ছে, খোঁজ নিয়ে নিন। যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো। আজকে অল পার্টি মিটিং আছে, রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে, ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক। তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে? আর কি বলেছিল মাইকে? কথার সাথে ওদের কাজ। তাহলে ওরা অফিসার দিয়েছে 90,000, বলছে এসআইআর করতে দেবো না, যাতে এসআইআর তাড়াতাড়ি হয়, ওই জন্য 90,000, প্রায় 90,000 অফিসার দিয়েছে। তাহলে ওরা ওই 90,000-এর মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে, তো চাকরি করেনি, ওর কাগজ বানিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের কাজ করার জন্য। তাহলে তা সেটাও আপনি ধরতে পারবেন, আপনার বুথের এজেন্ট কে হয়েছে। তোমার অসুবিধা হচ্ছে কিছু? উঠে পড়ছো কেন? বৃষ্টি হচ্ছে বাইরে,
এর চালও না আওয়াজ হচ্ছে। আমি কটা কথা বলছি, ঠান্ডা মাথায় আপনারা শুনুন। তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে? মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, লিঙ্কটা নিয়ে নেবেন, তাদের বাড়ি পৌঁছাবেন, তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন। আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা বলে এপিক নাম্বার বলে অনেক বার হয়, যাদের আছে সমস্যা নেই, পরিবর্তে আরো আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো, 2-1 দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবে? 2002 ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলে, আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো, আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার। ভয়টা একটু কাটলো কি কাটলো না ভাই? সে ভাবলো তার পাশে কেউ আছে। দ্বিতীয় কথা কি বললেন? যে আমাদের বিধায়ক ভাইয়া আমাদের সাথে আছে, আরো যদি অন্যায় ভাবে একটা নাম কাটে, ওই লিস্টে নাম আছে, ওই নাম ধরে মামলা হবে। একবার দুবার নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে 3 বার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে। তার নাম কাটার কোনো প্রশ্ন আসছে না। এরপরেও যদি কেউ বদমাইশি করে, তার বিরুদ্ধে কি হবে? আইনত লড়াই হবে। তবে অনুরোধ, আপনারা গ্রামের মানুষকে বলবেন, আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে, অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে, আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে বুথের সাধারণ মানুষকে বোঝাতে হবে। এটা অফিসার আসলে তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে, যে আপনি এই কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান, এটা বলতে হবে। নাহলে অন্যজনে সে কাগজে আসলে সব বেকল হয়ে যাবে। যে আপনি এই কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা রাখান আমাকে, তার ছবি তুলে নেবেন। আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন, তার ছবিটা তুলে দেবেন। আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন, ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটা একবার চাইবেন, যদি আমাদের কাছে আছে, তারপরেও চাইবেন। যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে, আপনাকে যদি ডিভোটার করে, ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোর্টে আমরা নিয়ে যাব। কিভাবে ভোট কার্ডে রেখে বৈধ ভোটার? হ্যাঁ, অফিসারকে আমরা সহযোগিতা করবো। সে কিভাবে? যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, ভোট বাতিল হবে। আমরা তাদের কি করবো? সহযোগিতা করব। কিন্তু অন্যায় ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায়, সেই অফিসারের বিরুদ্ধে কি হবে? আইনে লড়াই হবে। তবে একটা কথা বলছি, আতঙ্কিত হওয়ার জায়গা নাই। 1 মাস ধরে ডোর টু ডোর 3 বার করে একটা বাড়িতে বিএলও যাবে। দ্বিতীয় কথা, লিস্ট যখন পাবলিশ হবে, যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে, আমি বৈধ ভোটার, আমাকে অবৈধ করেছে, আশা করছি এখন কাজ অফিসাররা করবে না। তারপরেও যদি বদমাইশি করে আইনি লড়াই তো হবেই, কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে লিস্টে নাম আসেনি, নামটা তোলার জন্য সেক্ষেত্রেও প্রায় 1 মাস সময় পাওয়া যাবে। ভয়ের কারণ কি আছে? আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমার কাছে কাগজ আছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, তখন আমি ভাবছি কি, ও যখন বলছে নকল হইতে সাবধান, তাহলে ওটাই আসল, আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে। তাই আপনাদের আচ্ছা, সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে। আর একটা কাজ কি করতে হবে? কি করতে হবে? কারা করবেন? আপনার একটা বুথে 15 জন করে তো বুথের কমিটি। একটা বুথে কত ঘর মানুষ আছে? 200 ঘর, 300 ঘর, এর বাইরে তো নেই। একটা বুথে
15 জনকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে এ চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফ এর চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে আইএসএফ অন্যরকম কথা। হবে তো নাকি? না বলবেন ও মাইক ধরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলে, ওর বাড়ি কেন যাবো? ও আইএসএফ কে ভোট দেয় না, ওর বাড়ি কেন যাবো? এ কথা কিন্তু শুনবো না আমরা। আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছে তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে। ফাঁকিবাজি চলবে না ভাই। ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন। আজকে 10টা বাড়িতে গিয়েছেন, 10টা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবে। অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে? বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে। এইরকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফ কে কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে প্রমাণের সময় এসেছে। বসিরহাট উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও। আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ করতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। আর্টিকেল 326 সংবিধানের মাথা থাকবে তো? সংবিধানের 326 নম্বর ধারায় কি বলা আছে? ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে। আর কোন ভারতীয় নাগরিকের কাছ থেকে যদি ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভুল করছে না? সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না? যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোন নাগরিকের বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব। ভয়টা তার মন থেকে দূর করব। আমি আপনারা আমার কর্মী আপনাদেরকে বলি, সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয়, অর্থাৎ সাপে কামড়ানো ওষুধ বলে তো, গ্রাম্য ভাষায় কি বলে? সাপে কামড়াচ্ছ কেন? সাপে কামড়ানো মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষা, এখানে গ্রাম্য ভাষা কি বলে? ঔষধই বলে। সাপে কাটা ঔষধ দাও, তাই তো, ভ্যাকসিন বলে। ওটা হচ্ছে সায়েন্সের ভাষায়, মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস। এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোন সাপে কাটা রোগীর শরীরে যদি 100 মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রোগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কিন্তু আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, বিশেষ করে যেখানে খাল বিল আছে, জমি মাঠ ঘাট আছে, ওখানে সাপে কাটা রোগী বেশি পাওয়া যায়। তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে। ঘটনা কি করে হলো? তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল? মেডিকেল সায়েন্স কি অসত্য?
মেডিকেল সায়েন্স অসত্য নয়, আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয়। সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে, এটাও সত্য কথা। আর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে, এটাও সত্য কথা। তাহলে এটা মরে কিভাবে? হার্ট ফেল করে আতঙ্কিত হয়ে যায়, সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল, সাথে সাথে হার্ট ফেল করলো, মারা গেল। তো আমাদের বক্তব্য, আতঙ্কিত হবেন না, নিজের শরীরের উপরে কষ্ট দেবেন না। আমরা আছি, মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন, আমরা আছি। যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে। আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন, যত রকম আইন সহযোগিতা দেবে। কে শোধ করতে হবে? কোনো ভোটারকে 1 টাকা খরচ করতে লাগবে না। এইটা দায়িত্ব নিয়ে বলবেন। ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে? সেজন্য এসেছে এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান। কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই। আপনারা চলে যাবেন বুথে বুথে, যেই কাগজগুলো ঠিক করে রাখো। এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, একটা বসিরহাটের উত্তরের মানুষের জন্য, বসিরহাট সাব ডিভিশনের মানুষের জন্য, হুগলির মানুষের জন্য, হাওড়ার মানুষের জন্য, রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার, তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই ছুটে যাবে। সেই বৈধ ভোটারকে 1 টাকা খরচ করতে হবে না। তার টাকায় মুসা দেবে, তার টাকায় উকিলরা দেবে, তার টাকায় আমার নেতৃত্বরা দেবে, আমরা দেব, আইএসএফ পার্টি দেবে, তার হয়ে আইনি লড়াই করবে। সে যদি তৃণমূলের কর্মীও হয়, তার হয়ে আইএসএফ লড়াই করবে। আপনাদের অসুবিধা হবে নাকি ভাই? অসুবিধা হবে? আইএসএফ এর চরম বিরোধী, দিনরাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমার যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বুঝাতে পারবেন তো? দেখুন, মুসা ভাই একা গিয়ে সব বুঝাতে পারবে আপনাদের? তাই জন্য তো সংগঠন, তার জন্য দিচ্ছে আপনাদের 15 জনের কমিটি, তাই আরো মেম্বার আছে। আপনারা 15 জনের কমিটি, 200টা 300টা বাড়ি, 30টা করে হলে 450 বাড়ি হয়, 3 × 45। কেউ 30টা বাড়ির দায়িত্ব নিন, কেউ 10টা বাড়ির দায়িত্ব নিন, কেউ 5টা বাড়ির দায়িত্ব নিন। কাজটা কি হবে এই কদিনের মধ্যে? 4 তারিখ আসার আগে কি হবে, কি করতে হবে? 4 তারিখ আসার আগে আমরা বসিরহাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো। এই দেখো, তোমার 2002 সালের ভোটার লিস্টের কাগজ, এটাতেই তুমি পার, তুমি ইহার নির্দ্বিধায় নাকে তেলে ঘুমাও। এটা করতে পারবেন তো ভাই? এটা আমাদেরকে করতে হবে। ভোটের সময় ভোট আসবে, চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়া স্বাভাবিক ব্যাপার। বিপদে মানুষ যদি কারো পাশে থাকে, তাহলে সুখের সময় ইশারা করতে হবে না, ও আপনার পাশে, আপনি চলে আসবে। আজকে মানুষ বিপদে আছে, ওয়াকফ নিয়ে মানুষ বিপদে আছে, ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে, এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে। এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান, আপনি সুখের সঙ্গে তাকে পাশে পাবেন না। তারপরেও বলছি, আমার পাশে সে এসে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওটা আমরা বিশ্বাস করি না, ওতে আমরা ভরসা করি না। আমাদের বক্তব্য হচ্ছে, সে আজকে বিপদে পড়েছে, কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না, তার জন্য আমি উপকার করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি আমরা আইএসএফ। আমাদের কাজ হবে, ও বিপদে পড়েছে, তৎকালীন ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে, পরে ভোট হবে। ভালো লাগলে দেবে, না দেবে না, এটা তো ডেমোক্রেসি আমাদের, এটা তোমাদের গণতন্ত্র। দেখুন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন, আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন। দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে, তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমাদের দেশের বিউটি, এটা আমাদের দেশের ডেমোক্রেসি, এটা আমাদের দেশের সংবিধান। যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন। এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে, এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান।
সুবিধা, সেটাকে আমরা কাজে লাগাবো, আমরা মানুষের কাছে পৌঁছাবো, মানুষ বিপদে আছে বিপদ মুক্ত করবো। তাই বন্ধুগণ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এসআইআর নিয়ে আজকের পর থেকে আমি আশা করব যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে, মাচানে, এখানে বসবেন, হাতে তো মোবাইল আছে, আর ওই লিঙ্কগুলো পৌঁছে যাবে। চা খেতে গিয়েছেন, তার 4 জনকে ডাকলেন, সবাই আজকে আতঙ্কিত, তৃণমূলের লোক আতঙ্কিত, অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল সিস্টেম, এই সিস্টেমটার জন্যই পদ। বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার, আমারও অতটাই অধিকার, মুসারও অতটাই অধিকার, কারো অধিকার কম বেশি নয়, সমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারও আমারও। বুঝতে পারছেন কি বলছি? আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই, ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন করছে, শেয়ার মার্কেটিং এ যুক্ত আছে, তবে একটা আমি অনুরোধ করবো, ভুলভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না, সর্বনাশ হয়ে যাবে। অনেকে শেয়ার মার্কেটিং এ এখন যুক্ত হচ্ছে, ঘুমভাং জায়গায় করবেন না। কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে, প্রত্যেকদিন একবার করে চেক করে না, সত্যি কথা বলবেন। আমাকে অনেকজন বলেছিল রাখতে, আমি তোমার টাকাই না রাখবো কোথায়, কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, প্রত্যেক দিন দেখবে সে শেয়ার চেক করে। 50 পয়সা যদি বাড়ে, 10 পয়সা বাড়লে মনে খুশি হয় না? সত্যি কথা বলবেন, কারণ আপনার 100 শেয়ার কিনা থাকুক আর 1000 শেয়ার কিনা থাকুক, 10 পয়সা বাড়লেও কি মনে হয়, তাহলে আমার একটা শেয়ারে 10 পয়সা বেড়ে যাবে, কোম্পানির বাড়ছে কিন্তু আমার শেয়ার লাগানো আছে, আমার খুশি হচ্ছে। তো পার্টিকে যদি আমি বিজনেস হিসেবে ধরছি, বোঝানোর জন্য বলছি, এটা ভাবুন আপনার শেয়ার আছে এখানে, শেয়ারটা কি আপনার সম্মান বাড়বে, শেয়ারটা কি সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে, শেয়ারটা কি স্কুলের টিচার যাবে, শেয়ারটা কি হসপিটালে ডক্টর যাবে, শেয়ারটা কি এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে, যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্য, জাতে জাতে বৈষম্য, ধর্ম বর্ণের মধ্যে বৈষম্য, এগুলো আমরা ঘুচাবো। তাহলে আমার কাজে যত আমরা কাজ করব, তত ওই আলোটা অন্ধকারটা কি হবে, ঘুচিয়ে। আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা, 1526 পৃষ্ঠা লিস্ট, তুমি অত পাওয়ার দরকার নেই, মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে, তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে বসে গেছে, ও বিধানসভাটা থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে। অঞ্চল নেতৃত্বদের কাজ কি হবে, বুথের যারা 15 জনের বা যে বুথ কমিটি আছে সেখানে বুথের গুলো পাঠিয়ে দেওয়া। কি পাঠাবে, যে ওই বুথগুলোর ওই অঞ্চলে বুথ লেভেল অফিসার কারা, তার নাম, ফোন নাম্বার, আর লিঙ্কটা সবার কাছে আসবে। লিঙ্ক ওইরকম স্পেসিফিক ওখানে ঢুকে পাঠে আসতে হবে, ঢুকলেই দেখবেন অপশন এসে যাবে। যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানেন, তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন, বুথে বসে শিখে নেবেন। বুথের 20 জন বসলে একজনকে ভাই এটা বুঝিয়ে দিত, ওরা বুঝিয়ে দেবে, মাথায় থাকলো তো ভাই। আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না। আর আমরা যখন রাস্তায় নেমেছি, পার্টি করতে নেমেছি, সামনে ইলেকশন যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক তো কিছু নয়। তাহলে ইলেকশন 26-এ লড়তে হবে, এটা নতুন করে বলতে লাগবে নাকি? এটা তো আমরা জেনেই যাচ্ছি। তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে, আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবে। তবে একটা জিনিস, এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো, আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কন্টেস্ট করব, আমি অবজারভার মানে আমি বিধানসভায় কন্টেস্ট করব। এই কিন্তু আমাদের পার্টি নয়। আমরা কি হবে, সর্বপ্রথম আমাদের কাজ কি হবে, আমরা বড় দলের কর্মী হয়ে উঠব, আমরা দলের সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইলে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে। ভোটে দাঁড়ানোটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি বলুন তো, পার্টির দায়িত্বটা কাঁধে নিয়ে চলা। আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি, নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস মহাশয়, বামেদের চেয়ারম্যান। উনি কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন? কিন্তু পদে কি আছে, লেফট ফ্রন্টের সব থেকে বড় পদে উনি আছেন, কিন্তু কোনোদিন ভোটে দাঁড়াননি। তো নিজেকে সেই রকম তৈরি করুন, যার কথায় লেফট ফ্রন্ট চলছে, যার ডিসিশনে লেফট ফ্রন্ট চলছে, সেই জায়গায় নিজেকে ভাবুন
যে আমাকে আজকে থেকে আমাকে এরকম জীবন করতে হবে, এমন